আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হুমায়রা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইস্ট ওয়েস্ট জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হসপিটাল। আজকে লাইভে আপনাদের সবার সাথে আবার কানেক্ট হয়েছি। আমরা পড়াশোনা করছিলাম বা আলাপ করছিলাম জেনারেল সার্জারির ভাইভা কোয়েশ্চেন্স নিয়ে। তো আমরা জানি যে জেনারেল সার্জারি যে ভাইভা কোয়েশ্চেন্স গুলো, এগুলো কিন্তু আমরা যেটা জেনারেল সার্জারি ভাইভা কোয়েশ্চেন্স এর ব্যাপারে যেটা হলো যে এটা কিন্তু অনেকটাই বিভিন্ন মেডিকেল টু মেডিকেল কলেজ এটা ডিফার করে। মোটামুটি প্রত্যেক মেডিকেল কলেজে টপিকস গুলো দেওয়া আছে এবং সেখানকার যারা ফ্যাকাল্টিজরা থাকেন ওনারা কিছু নতুন কারিকুলামের কথাটাই আমি স্পেশালি বলছি যে এটা কিন্তু সেন্ট্রালি ফিক্স থাকে না। আমাদের যেটা ফিক্স থাকে সেটা হচ্ছে ফরম্যাটটা, যে এরকম ফিক্সড কিছু কোয়েশ্চেন্স থাকবে এবং এই চ্যাপ্টারকে কভার করতে হবে। তো যেহেতু আমাদের গভর্নমেন্ট এবং প্রাইভেট মেডিকেল মিলে বিভিন্ন মেডিকেল কলেজ হসপিটালস আছে, সেহেতু এবং ফ্যাকাল্টি টু ফ্যাকাল্টি এটা কিন্তু ডিফার করে যে কে কিভাবে এই টপিকগুলোকে প্রায়োরিটাইজ করছেন বা কোন টপিকগুলোকে ইম্পর্টেন্স দিচ্ছেন স্যাররা। তো এইটার কারণে দেখা যাচ্ছে যে আমরা যেটা একটা কম্প্রিহেন্সিভ প্রিপারেশনের জন্য যেটা করা হয়েছে এক্সিস মেডিকেল স্কুল থেকে, হুইচ ইজ ভেরি অ্যাপ্রিসিয়েবল, সেটা হলো যে আমরা একটা কোয়েশ্চেন ব্যাংক প্রিপেয়ার, মানে আমরা বলতে যে এখানকার মেডিকেল স্টুডেন্টসরা, পরীক্ষার্থী যারা এক্সামিনি ফাইনাল ইয়ারের স্টুডেন্টসরা, হ্যাঁ, বেশ ভালো কিছু কোয়েশ্চেন ব্যাংকস তৈরি করেছে এবং এই কোয়েশ্চেন ব্যাংক থেকে আমরা কিন্তু কোয়েশ্চেন্স গুলো ডিসকাস করা শুরু করেছিলাম। লাস্ট ক্লাসে আমরা বেশ কিছু টপিক আলাপও করেছি। এখন সেটারই ধারাবাহিকতায় আমি আজকে চলে যেতে চাচ্ছি। তো আজকে আমরা যে কোয়েশ্চেন্স গুলো নিয়ে ডিসকাস করতে পারি বা যে কোয়েশ্চেন গুলো শুরুর দিকে মানে আসছে আমার এখানে, যেমন কোয়েশ্চেন একটা সেট হচ্ছে যে হাউ প্লেন এক্স-রে হেল্পস ইন ডায়াগনোসিং এ ফ্র্যাকচার, হাউ মেনি ভিউজ আর রিকোয়ার্ড অ্যান্ড ওয়াই, and can soft tissue pathology be diagnosed by plain x-ray? এখানে প্লেন এক্স-রে অ্যাকচুয়ালি রেডিওলজির কোয়েশ্চেন্স গুলো কিছু কিছু আমাদেরকে ফেস করতে হবে, এক্স-রে ফেস করতে হবে আমাদের ভাইভাতে, এবং সাথে সাথে কিন্তু আমাদের যে পরীক্ষাটা আসবে অসপিতেও কিন্তু আমাদের রেডিওলজির বেশ কিছু কোয়েশ্চেন্স আসে। তো এখানে আবার এর পরের দুই একটা স্লাইডের পরে আমি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আবার এক্স-রে কোয়েশ্চেন্স বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন ডিসিপ্লিনে আবার দেখা যাচ্ছে যে what are the pathologies that can be diagnosed by thyroid pathology by radioiodine uptake, what are the x-ray findings of volvulus, how can you differentiate a small and large bowel obstruction by plain x-ray, what are the hazards of plain x-ray? আচ্ছা, আবার এই ধরনের কোয়েশ্চেনও আসছে যে what points are to be considered in checking plain x-ray, what are the components of imaging requisition card, what are the hazards of imaging? তাহলে আমার কাছে মনে হলো যে এইগুলো নিয়ে তাহলে আমরা মোটামুটি আজকে যদি একটু প্রথমে ফার্স্টে আমরা যদি একটু রেডিওলজি বা এক্স-রে কিছু বেসিক জিনিসগুলো নিয়ে একটু ডিসকাস করে ফেলি, তাহলে কিন্তু আমাদের একটা ভালো প্রিপারেশন হয়ে যেতে পারে। তো সেইটাই আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন থেকে যদি আমরা শুরু করি তাহলে প্রথমে বলা হচ্ছে হোয়াট আর দ্য পয়েন্টস টু বি কনসিডার্ড ইন চেকিং এক্স-রে। এইখানে যেটা হচ্ছে যে আমাদের পয়েন্টস কি কি আমরা এক্স-রেতে চেক করব, হ্যাঁ, সেইখানে এই কিছু কিছু বেসিক পয়েন্টস আছে যেটা
আমরা চেক করব। আচ্ছা, এক্স-রেতে আমাদের প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে এক্স-রেতে অ্যাকচুয়ালি আমরা কি কি জিনিস আইডেন্টিফাই করতে পারি। এক্স-রেতে আমরা বেসিক্যালি কি কি পয়েন্টস গুলো আইডেন্টিফাই করতে পারি সেটা যদি আমরা জানি, তাহলে প্রথম কথা হচ্ছে যে এক্স-রেতে যেটা করতে পারি আমরা বেসিক অ্যানাটমিটা ঠিক আছে কিনা সেটা কম্পেয়ার করে দেখতে পারি। সেকেন্ড হচ্ছে এটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস। ক্লিনিক্যাল ডায়াগনোসিসের রোল অফ এক্স-রে বা ইউজ অফ এক্স-রে যদি আসে বা এরকম কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে আমরা প্রথম বলবো যে আমরা কনফার্ম দ্য বেসিক অ্যানাটমি। সেকেন্ড আমরা যেটা বলবো সেটা হচ্ছে কনফার্ম আওয়ার ক্লিনিক্যাল ডায়াগনোসিস। এটা একটা সাপোর্টিভ এভিডেন্স হিসেবে আমাদের ক্লিনিক্যাল ডায়াগনোসিসে হেল্প করবে। আচ্ছা, ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে এরিয়া পার্টস অফ বডিতে আমরা এক্স-রেটা করি। তো এখানে এক্স-রেতে মূলত দুইটা সেক্টরে এক্স-রে ইম্পর্টেন্স আসবে। একটা হচ্ছে জিআই বিভিন্ন সিমটমসের জন্য আমাদের এক্স-রে অ্যাবডোমেন, আর কিছু সিমটম কিছু হচ্ছে যে ফ্র্যাকচার বা অর্থোপেডিক পার্টের, যেটা আমাদের বোর্ড 2 তে বা বি বি বোর্ডে যেটা থাকে সেখানে কিন্তু অর্থোপেডিক্স এবং হেপাটোবিলিয়ারি সিস্টেমের ওখানে থাকে। তো ওখানে কিন্তু এক্স-রে স্লাইড গুলো বা এক্স-রে কার্ডগুলো থাকে। তো ওখানে তাহলে কিছু দুইটা বেসিক সার্জারিতে যখন আমরা ফেস করব, তাহলে দুইটা বেসিক একটা হচ্ছে যে ট্রমা রিলেটেড এক্স-রে কিছু ফাইন্ডিং, সেখানেও আমরা কি করব যে ফ্র্যাকচার অ্যানাটমি, ফ্র্যাকচার ডিসপ্লেসমেন্ট, স্ট্রেস ফ্র্যাকচার, ডিটেক্ট দ্য ফ্র্যাকচার, ডিসলোকেশন, এই কথাগুলো বলবো এক। আর সেকেন্ডলি আমরা আরেকটা বলবো যে এক্স-রে এর মাধ্যমে আমরা কি করি, কনফার্ম করি আমাদের ক্লিনিক্যাল ডায়াগনোসিস। সেটা যদি অ্যাবডোমেনের ক্ষেত্রে হয় তাহলে আমরা কি করতে পারি, আমরা বিভিন্ন জিনিসগুলো যেমন হচ্ছে যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনস, তারপরে সেটার মধ্যে স্মল বাউল অবস্ট্রাকশন আসবে, লার্জ বাউল অবস্ট্রাকশন আসবে, পারফোরেশন অফ দ্য হলো ভিসকাস আসবে, এবং এক্স-রে কেউ বির ইম্পর্টেন্স আছে। আমরা রেনাল ক্যালকুলাই এবং কি বলে ইউরেটারিক ক্যালকুলাই, তারপরে হচ্ছে যে ব্লাডারে ক্যালকুলাই, এই জিনিসগুলো আমরা কিন্তু এক্স-রে দিয়ে আইডেন্টিফাই করব। আমি একটা কথা এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা কিন্তু ভাইবার যে কোয়েশ্চেন গুলো আমরা এখন যে ক্লাসগুলো, এখন আসলে ক্লাসগুলোর নামটা এটাই হওয়া উচিত যে মিসেলেনিয়াস। যেহেতু মিসেলেনিয়াস টপিকস এখানে সলভ আমরা করছি, সুতরাং মিসেলেনিয়াস টপিকস সলভ করার সময় আমরা কি করব, শুধু স্পেসিফিক্যালি কোয়েশ্চেন্সে কোনো একটা কোয়েশ্চেন্সের এগেনস্টে যেখানে আপনাকে যতটুকু বলতে হয় স্পেসিফিক, টু বি ভেরি স্পেসিফিক হওয়াটা ভালো। এবং আপনি যখন ভাইবার প্রিপারেশন নেবেন তখন আপনাকে যেটা করতে হবে সেটা আপনার মাথায় বেসিক বেসিক ইম্পর্টেন্ট পয়েন্টস গুলোকে গুছিয়ে ফেলতে হবে বা নোট ডাউন করে ফেলতে হবে, সো দ্যাট আপনি অনেক বেশি ক্লামজি পড়া যেন এলোমেলো না থাকে। আদারওয়াইজ যদি আপনার 10টা চ্যাপ্টার আবার নতুন করে পড়াই, তাহলে আপনি আলটিমেটলি যেটা ক্লামজি সেরকম ক্লামজি থেকে যাবে। তো রোল অফ এক্স-রে বা এক্স-রে ইউজ অফ এক্স-রে ইন সার্জারি, এরকম কথা যদি আসে তাহলে আমরা বেসিক হেডিং 3টা বলবো। 1 নম্বর কথা বলবো যে যেটা বললাম যে কনফার্ম আওয়ার ক্লিনিক্যাল, বলবো যে অ্যানাটমি, হ্যাঁ, নর্মাল অ্যানাটমি অ্যান্ড ফ্র্যাকচার অ্যানাটমি ডিফাইন করার জন্য এটার সাথে আমরা ট্রমা রিলেটেড সবগুলো বলে দেব, যে আমার ফ্র্যাকচার, ডিসপ্লেসমেন্ট, স্ট্রেস ফ্র্যাকচার, লিনিয়ার ফ্র্যাকচার আইডেন্টিফাই করা, এবং কি এটার সাথে ডিসলোকেশনস, এগুলো বলবেন।
যে অ্যানাটমি, ডিসপ্লেসমেন্ট, ডিসলোকেশনস অফ দ্য ফ্র্যাকচার। এবং এটার সাথে কিন্তু অবশ্যই এটাও বলতে হবে যে সিয়ান বা পার অপারেটিভ এক্সরে এর মাধ্যমে কিন্তু আমরা কারেকশনটা কতটুকু হলো, বা পোস্ট অপারেটিভলি বা পোস্ট প্রসিজিওরের পরে এক্সরে করে আমরা কারেকশনটা কত দূর হলো, পারফেক্টলি হলো কিনা ট্রিটমেন্টের, আমরা এটা কিন্তু ইয়ে করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। এটা হচ্ছে একটা হেডিং গেল ট্রমা ফ্র্যাকচার রিলেটেড। আরেকটা পয়েন্ট আপনি বলবেন যে অ্যাবডোমিনাল এক্সরের কি ভ্যালু ইম্পর্টেন্স আছে, সেটার মধ্যে একটা বলবেন যে হচ্ছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, ভেরিয়াস টাইপস অফ বাওয়েলস। সফট বাওয়েলে আমাদের ভেরিয়াস টাইপস অফ প্যাথোলজি বা ক্লিনিক্যাল ডায়াগনোসিস আমরা কনফার্ম করি। কি কি এর মধ্যে আসবে? স্মল বাউল অবস্ট্রাকশন, লার্জ বাউল অবস্ট্রাকশন, এটার ভেতরে আসবে ভলভুলাস, এর ভেতরে আসবে ইন্টেস্টাইনাল কি বলে মানে আপনার কন্ট্রাস্ট সহ, কিছু কন্ট্রাস্ট ছাড়া। আচ্ছা, এরপরে যেটা আপনি বলবেন অবশ্যই সেটা হচ্ছে যে ওই যে পারফোরেশন অফ দ্য হলো ভিসকাস বলবেন, এবং কেইউবি বা এক্সরে মানে কিডনি ইউরেটার ব্লাডার বা রেনাল সিস্টেমের কিছু ক্যালকুলাই আছে যেটা ভেরি কমন, এটা আপনাকে বলতে হবে। হ্যাঁ, ইম্পর্টেন্স, সার্জারিক্যাল ইম্পর্টেন্স যদি এক্সরে বলতে যান তাহলে এটা বলতে হবে। সেক্ষেত্রে আপনার জায়গায় কিডনির যে স্টোন গুলো হয় সেটার একটা ক্যারেক্টারিস্টিক ফিচার আছে, সেটা আমরা ইনশাল্লাহ এখনই ডিসকাস করব। কিডনির কিছু কিডনিতে স্টোন হলে সেটা ওই যে পেলভিসের স্ট্যাগ হর্ন ক্যালকুলাই হয়, তারপরে ইউরেটারে যদি হয় তাহলে অ্যালং দ্য ইউরেটারের কোর্সে হয়, পেলভিসের ব্লাডারে যদি হয় তাহলে সেটার স্টোনের এক ধরনের প্যাটার্ন হয়। এবং এই শ্যাডোগুলো দেখে আমরা কি করতে পারি, আমরা এক্সরেতে এক্সরের ইম্পর্টেন্স, এগুলো গেল সেকেন্ড। আরেকটা ইম্পর্টেন্স যেটা, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের মেডিকো লিগাল ইম্পর্টেন্স, যেমন হচ্ছে যদি ফরেন বডি লজ করে থাকে, যদি কোনো মানে ফরেন বডির মধ্যে আপনার প্লেটস হতে পারে, তারপরে হচ্ছে যে কোনো ধরনের স্ট্যাব ইনজুরি হতে পারে, কোনো ধরনের বিভিন্ন ধরনের যে ট্রমাটাইজ করা হয় সেই ধরনের কোনো ইনস্ট্রুমেন্ট থেকে যেতে পারে, কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল ইনস্ট্রুমেন্ট থেকে যেতে পারে, তাহলে এইগুলো মেডিকো লিগাল পারপাসেও আমরা এক্সরে করতে পারি। তাহলে এইটা গেল হচ্ছে যে ওভারঅল, হ্যাঁ, এক্সরে সার্জারিতে আপনার এক্সরের মানে ইয়েগুলো। আচ্ছা, একটা কোয়েশ্চেন কিন্তু জাস্ট এটাই আসছে যে আস্কিং হোয়াট আর দ্য পয়েন্টস ইউ হ্যাভ টু নোটিস বিফোর আস্কিং ফর এক্সরে। আচ্ছা, হোয়াট আর দ্য পয়েন্টস, এখানে বলতে হবে যে ফার্স্টে হলো যে আমার ভিউ যেটা, যে ভিউটা কিন্তু কমনলি কি হয়, অ্যান্ড অ্যান্টেরিয়র পস্টেরিয়র ভিউ বা ল্যাটারাল ভিউ, দুইটা ভিউই সাধারণত কমনলি দেখা হয়। এই দুইটা ভিউকে উল্লেখ করে দিতে হবে। আর যদি কোনো স্পেশাল ভিউ থাকে তাহলে আপনাকে সেটাকে মেনশন করতে হবে, অথবা যেই জায়গাটায় আপনি সাসপিশন করছেন, সে আপনার ক্লাভিকালে ফ্র্যাকচার আপনি সাসপেশন করছেন এবং অ্যাপেক্স অফ দ্য লাংসে সে মনে করেন একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, আপনার ক্লাভিকালে অ্যাপারেন্টলি তেমন কোনো ফ্র্যাকচার নাই, ওপেনও নাই ক্লোজও নাই, মানে অ্যাপারেন্টলি নাই, কিন্তু আপনি দেখছেন যে পেশেন্টের অ্যাপেক্স অফ দ্য লাংয়ে এখানে কনটিউশন আছে এবং ফিচার্স অফ শক আছে, হেমোরেজ আছে, এবং আপনি মনে করছেন যে নিশ্চয়ই ফ্র্যাকচার অফ ক্লাভিকালের এখানে কোনো একটা মেজর ভেসেলে বেশ বড় ইনজুরি হয়েছে। এবং তাহলে আপনাকে কি করতে হবে, শুধু একটা প্লেন এক্সরে, চেস্ট অ্যান্ড এপি ল্যাটারাল ভিউ এরকম করে বলে রেডিওলজিস্ট কিন্তু কোথায় আছেন, রেডিওলজি রুমে, তাহলে ওনার জানার কথা না। তাহলে আপনি কি বলবেন, স্পেশাল অ্যাটেনশন টু ক্লাভিকাল, বা স্পেশাল অ্যাটেনশন টু রেডিয়াস আলনা, বা স্পেশাল অ্যাটেনশন টু কার্পোমেটাকার্পাল জয়েন্ট। তাহলে আপনাকে কি বলতে হবে, কি কি পয়েন্টের মধ্যে, এক নম্বর পয়েন্ট হচ্ছে ভিউ, নাম্বার 2 পয়েন্ট হচ্ছে স্পেশাল ভিউ, নাম্বার 3 হচ্ছে যে স্পেশাল রিকুইজিশন অ্যাবাউট স্পেসিফাইং দ্য এরিয়া, স্পেসিফাইং দ্য এরিয়া। আচ্ছা, এরপর যেটা হচ্ছে যে যদি আমরা লিম্বে কোনো এক্সরে করি তাহলে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, লিম্বের যদি আমরা এক্সরে করি তাহলে আমাদের কিন্তু লিম্বের বডি পার্টের যেমন হলো টো, ফিঙ্গার, এভাবে কিন্তু আমরা এক্সরে বলি না। আমরা কি বলি, আমরা কিন্তু বোনসের নাম ধরে এক্সরে বলি।
তাহলে আমাদের বোনসের নাম ধরে যদি বলি তাহলে যে এক্স রে রেডিয়াস আলনা, এক্স রে হলো রিস্ট জয়েন্ট, এক্স রে কি ফিমার, এক্স রে হিউমেরাস, এভাবে বলতে হয়, বা এক্স রে পেলভিস। তাহলে আমাকে বোনসের স্পেসিফাই করে দিতে হবে। এটা গেল। আচ্ছা, এটা আমাদের এত বেশি ইম্পর্টেন্ট না। হ্যাঁ, এটা ওখানে যদি আরো কোনো পয়েন্ট জানতে চাই, যেমন হচ্ছে এক্সরে করার সময় কোনো মানে এক্সেসিভ মানে অ্যাপ্রোপ্রিয়েটলি, এটা আমি জানি না এটা আমাদের লাগবে কিনা, যে যেমন হচ্ছে এটা কিন্তু রেডিওলজিস্টের ব্যাপার, এটা সার্জন যে থাকবেন তার ব্যাপার না। তারপরেও কি সেখানে হচ্ছে যে কিছু পজিশনস এর ব্যাপার আছে, হ্যাঁ, পেশেন্টের যেমন এপি ল্যাটারাল, এপি ভিউ, পিএ ভিউ, পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ। যদি আমি লাংস দেখতে চাই তাহলে আমার পিছন থেকে লাংসে কি বলে ইয়েটা দিতে হবে, কিন্তু আমি যদি চেস্ট ওয়াল দেখতে চাই তাহলে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ দিতে হবে। তাহলে ভিউটাকে আমাকে স্পেসিফাই করে দিতে হবে। এক, দুই নম্বর হচ্ছে যে ওভার মানে ডিস্ট্রাকশন, মানে আমার যেই জয়েন্টটা প্রয়োজন সেই জয়েন্টটাই আমার মূল ফিল্মে থাকতে হবে। যেখানে ফ্র্যাকচার, সেই ফ্র্যাকচার এরিয়াটা সাধারণত ফিল্মের মিডলে থাকতে হবে। সাধারণত আমরা কোনো ধরনের ডিস্ট্রাকশন, যেমন হচ্ছে জুয়েলারি, এক্সেসরিজ, যা আন্ডারগার্মেন্টস পরলে সেটার হুক, পিন, এগুলো কখনো বেল্ট, এই জিনিসগুলো আমরা এক্সরেতে যাবো না, সেগুলো আমাদের এক্সেসরি গুলোকে রিমুভ করতে হবে, এবং পেশেন্ট এবং রেডিওলজিস্ট শুড ফলো দ্য ইনস্ট্রাকশন স্ট্রিক্টলি। আচ্ছা, এরপরে আমাদের যেটা এক্স-রেতে ইম্পর্টেন্ট, এখানে দেখাচ্ছে কিছু ভিউ গুলো দেখাচ্ছে। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ আমরা একটু আগে দেখলাম, এক্স রে বিমটা ডাইরেক্ট অ্যান্টেরিয়র থেকে এক্সপোজ হয়েছে, এই জন্য অ্যান্টেরিয়র পার্টটা ওপেনলি দেখেন। এইখানে এটা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ, হ্যাঁ, যেখানে আপনার হিউমেরাস সরি ফিমারটা সামনে আসছে, আর ফিমারটা কি বলে রেডিয়াস, যে আমাদের হলো টিবিয়া ফিবুলা, ফিবুলাটা পিছনে এই লেফট সাইডের যে ইয়েটা, কিন্তু পরবর্তীতে এটা আবার পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ। এরকম অ্যান্টেরিয়র পোস্টেরিয়র বা পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউটা আমাদেরকে প্রয়োজন অনুসারে উল্লেখ করে দিতে হবে। ল্যাটারাল ভিউ, অবলিক ভিউ, কিন্তু এগুলো আমাদের জাস্ট হচ্ছে ওরিয়েন্টেশনের জন্য আমি বলছি, কিন্তু এগুলো আমাদের এমবিবিএস ফাইনাল পরীক্ষার ভাইবাতে বসে বলতে হবে বলে আমি মনে করি না। তাহলে আমাদেরকে কি বলতে হবে, কেন আমরা এটা দেখছি? আমরা দেখছি এজন্য যে আমাদের এক্স রেতে যদি তো আপনাকে জিজ্ঞেস করা হয়, স্যাররা কিন্তু অবশ্যই জিজ্ঞেস করবেন বা প্রায় জিজ্ঞেস করেন যে আপনি কয়েকটা ভিউ এর নাম বলেন। তাহলে কি কি ভিউ বলবো আমরা? অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ, ল্যাটারাল ভিউ, পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ, আর কি অবলিক ভিউ। এইগুলোই হচ্ছে কমনলি। আবার দেখেন এটার কম্বিনেশন হতে পারে, যেমন ল্যাটারাল অবলিক, মিডিয়াল অবলিক, হ্যাঁ, মিডিয়াল অবলিক, ল্যাটারাল অবলিক, এগুলো হতে পারে ভিউগুলো। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলে রাখি এটার সাথেই রিলেটেড, সেটা হচ্ছে যে আমরা যে ম্যামোগ্রামটা করি, ম্যামোগ্রামটাও কিন্তু এটা মানে মাইনর রেডিয়েশন দিয়ে এক ধরনের সফট টিস্যু এক্সরে, যেটা শুধুমাত্র স্পেশালাইজড ফর ব্রেস্ট। এবং ম্যামোগ্রামে কি ভিউ কিন্তু অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ল্যাটারাল না। আমি যদি আপনাদের সাথে লাইভ ইন্টারাকশন করতে পারতাম তাহলে কিন্তু আমি দু চারজনকে জিজ্ঞেস করতাম যে আসলে বলেন তো যে ম্যামোগ্রামের ভিউটা কি। তো ম্যামোগ্রামের ভিউটা আপনারা ডাউন করেন। ম্যামোগ্রামের ভিউ হচ্ছে কি, একটা হলো ওপর থেকে নিচে, ওপর থেকে নিচে, তাহলে ওপরে আছে কি মাথা, মাথা হলো ক্রেনিও, ক্রেনিও নিচে হচ্ছে কড বা মানে পোস্টেরিয়র, মানে আমাদের কি জেনিটালিয়া কডাম, মানে ওপরে আর নিচে, তাহলে ক্রেনিও কডাল ভিউ। সিসি মনে রাখবেন কি, সিসি ক্রেনিও কডাল ভিউ। আরেকটা হচ্ছে এমএলও,
মিডিওল্যাটারাল অবলিক। তাহলে এটা একটা আরেকটা কি অবলিক ভিউ, বাট এটা কি মিডিয়াম থেকে এই যেটা রেডিয়েশনটা যায়, তাহলে হচ্ছে উপর থেকে নিচে, একটা হচ্ছে মাঝে থেকে ল্যাটারালি। তাহলে মিডিও ল্যাটারাল ভিউ আর ক্রেনিও কটাল ভিউ এমবিবিএস পরীক্ষার জন্য আমি মনে করি যে এটাই মোর দেন ইনাফ। ওটা গেল ম্যামোগ্রামের স্পেশাল। হ্যাঁ, এছাড়া এই যে এগুলো আমার মনে হয় না যে আপনাদের খুব বেশি প্রয়োজন। স্পেশাল ভিউজ গুলো এখানে কি হ্যাঁ, এখন আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে যখন আমরা এক্স রে দেখি তখন হোয়াট আর দ্য পয়েন্টস উই নিড টু নোটিস। আচ্ছা, এখানে যেগুলো আছে সেগুলো তো পরে দেখা যাবে। আমাদের এমবিবিএস পরীক্ষার সময় আমাদের টিচাররা সাধারণত ট্রেডিশনালি যে এই কোয়েশ্চেনের আনসার যেটা জানতে চান, সেটা আপনাদের অস্পিতে আমি দেখেছি রাজীব স্যার আপনাদেরকে পড়াচ্ছেন, উনিও পড়াবেন, প্লাস আমি একটুখানি ইনশর্ট বলে যাই। সেটা হচ্ছে যে এক্স রেতে আমাদের যেটা বলবে, যখন আপনাকে বলবে যে এক্স রেতে হোয়াট আর দ্য পয়েন্টস ইউ সি এক্স রে অ্যাজ এ হোল এক্স রে, তাহলে প্রথমে যেটা দেখতে হবে উইচ সাইড, যে এটা রাইট সাইডে নাকি রং সাইডে। রাইট সাইড না রং সাইড মানে ফিল্মটা আমার উল্টা নাকি সোজা। তাহলে উল্টা না সোজা আমি কিভাবে বুঝবো? ফার্স্ট হচ্ছে কি সাইড সাইড আপ সাইডটা উপরে নাকি নিচে, এভাবে এটা একটা। আরেকটা হচ্ছে মানে ওরিয়েন্টেশন অফ দা কি ফিল্ম, ওরিয়েন্টেশন অফ দা ফিল্ম, এটা আপনি এভাবে বলতে পারেন যে আমি ওরিয়েন্টেশন অফ দা এক্স রে ফিল্ম, এটা হলো রাইট সাইড নাকি রং সাইড, আর একটা কি আপসাইড ডাউন কিনা, এটা দেখতে হবে। সেকেন্ড যেটা দেখতে হবে সেটা হচ্ছে যেই পেশেন্টের নামটা কনফার্ম করতে হবে, নেম, এজ, বেড এবং হসপিটালের নামে পেশেন্টের আইডেন্টিটি অফ দ্য এক্স রে, এটা কনফার্ম করতে হয়। এটা এক্স রে এটা অন্যতম ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আচ্ছা, এগুলো করার পর এরপরে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে যে এক্স রেতে কোন বোনসটা এফেক্টেড হয়েছে, কোন যদি একটা বোনসের মনে করি লিম্বে ফ্র্যাকচার, সেটা আমি দেখছি, তাহলে আমার প্রথমে দেখতে হবে যে কোন বোনস, আপনি বোনসটা চিনতে পেরেছেন কিনা, আপনি টিবিয়াকে রেডিয়াস ভাবছেন কিনা, বা আলনাকে ফিবুলা ভাবছেন কিনা, এরকম রং আইডেন্টিফিকেশন করছেন কিনা, এটা করা যাবে না। তাহলে আপনাকে বুঝতে হবে যেটা আপার লিম না লোয়ার লিম, এটা কোন বোনস কোন ফ্র্যাকচার। হ্যাঁ, ফার্স্টে বোনস আমি আইডেন্টিফাই করলাম, ফার্স্টে আমি পেশেন্ট আইডেন্টিফাই করলাম, তার আগে কি করেছিলাম ফিল্মটা ওরিয়েন্ট করলাম। তাহলে ফার্স্টে ফিল্মের ওরিয়েন্টেশন, তারপরে পেশেন্টের আইডেন্টিফিকেশন, এরপরে আমি আসবো কোন বোনস। আচ্ছা, এরপরে আসেন আপনি বোনসের কোন পার্ট, এরপরে আপনার হচ্ছে যে আপার মিডল লোয়ার আপনি ফ্র্যাকচারের কি করবেন, এটা হলো স্পেসিফাই করবেন। এরপরে ফ্র্যাকচারের প্যাটার্ন দেখেন, স্পাইরাল ফ্র্যাকচার নাকি এটা লিনিয়ার ফ্র্যাকচার, নাকি হ্যাঁ নাকি এটা আপনার হলো ডিপ্রেসড ফ্র্যাকচার, যে বিভিন্ন ধরনের যে বিভিন্ন বোনসে যে বিভিন্ন ফ্র্যাকচারের প্যাটার্ন আছে, সেই ফ্র্যাকচারের প্যাটার্নটাকে আমরা আইডেন্টিফাই করব। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ডিসলোকেশন হয়েছে কিনা, তারপরে হলো যে অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, এই জিনিসগুলো আমরা দেখব। তাহলে ফ্র্যাকচারটা ডিসলোকেশন হয়েছে কিনা, এটা ওপেন এক্সটেরিয়রের সাথে, ওপেন ফ্র্যাকচার যেমন এক্সটেরিয়রের সাথে অ্যাটাচ হয়ে যায় মানে বের হয়ে আসে, সেই জিনিসগুলো আমরা দেখব। এবং এর সাথে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফ্র্যাকচার মানে বোনসের যেটা বোনসের টেক্সচারটা দেখব। বোনসের টেক্সচারটা দেখব যে আমরা কর্টেক্স যেটা মেইনলি কর্টেক্স যেটা সেটা দেখি, কর্টেক্সের থিকনেসটা দেখি। কর্টেক্সের থিকনেসটা দেখলে পরে যদি কর্টেক্স থিন হয়ে যায় এবং ম্যারো মানে মেডুলা যদি অনেক চওড়া হয় এবং এটার ভেতরে যদি কি অনেক অনেক শ্যাডো থাকে ব্ল্যাকিশ, তাহলে আমরা বুঝতে পারি কর্টেক্সটা থিনিং হয়ে গেছে, এটা কিন্তু অস্টিওপোরোসিস বা ক্রনিক অস্টিওমাইলাইটিসের লক্ষণ। এগুলো আপনাদের অর্থোপেডিক্সের স্যাররা যারা ক্লাস নেবেন এটা আরো ভালো করে পড়াবেন, বা স্যারদের ক্লাসটা যদি হয়ে থাকে তাহলে এখন এই কোয়েশ্চেনের আলোকে রিভাইজ করবেন কাইন্ডলি। কোয়েশ্চেনের
পরীক্ষায় যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে অনেক ভালো ভালো স্টুডেন্টরা কিন্তু অনেক খারাপ করে, অনেক ক্ষেত্রে অ্যাপারেন্টলি অনেক খারাপ স্টুডেন্ট অনেক কম পড়েছে, কিন্তু ইন্টেন্টলি কোয়েশ্চেন বুঝে আনসার করার জন্য তারা কিন্তু গো থ্রু করে যায় পরীক্ষার। তো এখানে কিন্তু পরীক্ষাতে আপনার অনেক পড়াটার থেকে স্মার্টলি কোয়েশ্চেন ওয়াইজ আনসারটা পিক আপ করাটা অনেক জরুরি। এমবিবিএস লেভেলের জন্য যে হোয়াট আর দ্য পয়েন্টস ইউ সি জেনারেলি ইন এক্স-রে, এটা কিন্তু এগুলো গেল। আচ্ছা, এছাড়া আমাদের অ্যাবডোমিনাল এক্স-রে একটা ব্যাপার আছে, আমি আরেকটা প্রেজেন্টেশন আছে আমি গুছিয়েছি, আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। এগুলো হচ্ছে যে আপনার যে ফ্র্যাকচার, হ্যাঁ ফ্র্যাকচার এখানে দেখেন, এইখানে ল্যাটারাল ভিউতে ফ্র্যাকচার বোঝা যাচ্ছে। এই ফ্র্যাকচারের সফট টিস্যুর বাইরে থেকে এই যেটা যে একটা ফুল ফুল কাস্ট বা প্লাস্টার দেওয়া হয়েছে, দুই সাইড থেকে একটা সাদা বাউন্ডারি দেখা যাচ্ছে। আবার এখানে কি আপনার রেডিয়াস এবং আলনার লোয়ার এন্ড বা ডিস্টাল 1/3 ফ্র্যাকচার আছে, ডিসলোকেশন আছে এবং কমিউনিটেড ফ্র্যাকচারও আছে, দুই একটা ছোট আলাদা বোনস আছে, এই সব কিছু দেখা যাচ্ছে। তো যখন আমরা একটা ফ্র্যাকচারের কি বলছে যে একটা এক্সরেতে আপনি কি কি দেখবেন, তাহলে দেখেন এখানে নিচে ডিটেলস আছে, পেশেন্টের নাম টাম আছে, ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট এগুলো আছে। আরটা সোজা, আরটা উল্টা নাম, ঠিক আছে, তার মানে হলো রাইট হ্যান্ডের এবং এক্সরেটা আপনি সঠিক ধরেছেন। হাতটা উল্টা হলে তাহলে কি আপনার কি হবে, ওরিয়েন্টেশনটা ঠিক হতো না। আইডেন্টিফিকেশন হলো, কোন কোন বোনস এফেক্টেড সেটা বললেন, কোথায় ফ্র্যাকচার আছে সেটা বললেন, পেশেন্টের অবস্থা এখন কিরকম, প্লাস্টার দেওয়া সেটা বললেন, ব্যাস ইনাফ। আপনি এই পরীক্ষার আপনার লেভেলে ইনাফ, হ্যাঁ, অনেক বেশি টেনশন করার কিছু নেই। আচ্ছা, হোয়াট আর দ্য হ্যাজার্ডস, এই প্রেজেন্টেশনে অল্প দুই তিনটা কথা আছে, সেগুলো আমরা বলে যাই, পরে আমি আরেকটা প্রেজেন্টেশন দেখাতে চাচ্ছি, ওপেন হচ্ছে না। আচ্ছা, সেখানে যেটা হচ্ছে প্রথম কথা যেটা সেটা হচ্ছে যে আমরা সব সময় হ্যাজার্ডস এর মধ্যে আমরা প্রথম কথা যেটা সেটা আমরা জানি যে এক্স রে কিন্তু কার্সিনোজেন, বা এক্স রের ভেতরে কি আছে, ক্যান্সারের রেডিওলজি, রেডিয়েশনের ভেতরে রেডিয়েশন ইটসেলফ একটা কার্সিনোজেন, এবং যদি ফ্রিকুয়েন্ট এক্সপোজার হয় এবং হাই ডোজে হয় তাহলে এটা ম্যালিগন্যান্সি করতে পারে, এক। দুই নম্বর কথা হচ্ছে যে প্রেগনেন্ট লেডি যারা, তাদেরকে আমরা রেডিয়েশন থেকে দূরে রাখতে চাই, কারণ হচ্ছে যে রিস্ক অফ কনজেনিটাল অ্যানোমেলি। হয়ে গেল দুইটা বড় অ্যাডভার্স এফেক্ট। আচ্ছা, এখানে আমাদের আচ্ছা, হ্যাজার্ডস হ্যাজার্ডস অফ রেডিয়েশন যেটা, সেটা আমরা আমি একটু আপনাদের সাথে আবার আরেকটু একটা স্লাইড শেয়ার থেকে একটু শেয়ার করে ফেলি। আচ্ছা, এখানে দেখেন হ্যাঁ, কিছু কি হচ্ছে যে রেডিয়েশনের বায়োলজিক্যাল কিছু এফেক্টস আছে। রেডিয়েশন হ্যাজার্ডস, রেডিয়েশন হ্যাজার্ডসটা কি আসলে আপনি যদি খুব ডিটেলসে সুন্দর করে বলতে চান তাহলে এটা কি জেনেটিক কিছু এফেক্ট আছে আর সোমাটিক কিছু এফেক্ট আছে। জেনেটিক এফেক্টটা কিন্তু ওই যে প্রেগনেন্ট মেয়েদের যাবে, ঠিক আছে, আর সোমাটিক এফেক্টটা হচ্ছে সরাসরি রেডিয়েশনটা কি করছে আমাদের উন্ড হিলিং এ, যদি কনস্ট্যান্ট আপনারা দেখে থাকবেন যে ক্যান্সার পেশেন্টদের কি হয়, রেডিওথেরাপি দিতে হয় এবং রেডিওথেরাপি দেওয়ার সময় কিন্তু কি হয়, পুয়ার উন্ড হিলিং হয়, এটা কিন্তু আমরা জানি।
তো রেডিয়েশনের কিছু সোমাটিক এফেক্টস আছে যেটা হার্মফুল ফর দ্য পারসন, আর কিছু আছে জেনেটিক ইফেক্ট, সেটা হচ্ছে কি, সেটা হলো যে সেই পার্সনের পরবর্তী অফ স্প্রিং এর জন্য কিছু চেঞ্জ আনে। আচ্ছা, আমাদের অনেক ডিটেলস এটা লাগবে না। এখানে আপনি একটা টার্ম জেনে রাখেন, অ্যাকিউট রেডিয়েশন সিনড্রোম, এগুলো লাগবে না, এটা আমরা লাগবে। সেটা হচ্ছে যে রেডিয়েশনে, ডিলেড এফেক্ট অফ রেডিয়েশনে লিউকেমিয়া। তো ক্যান্সার তো বলবেন কার্সিনোজেন, কি কি ক্যান্সার স্যার জিজ্ঞেস করবেন, তখন আপনাকে বলতে হবে, একটা বলতে হবে যে লিউকেমিয়া, ব্লাড ক্যান্সার, ঠিক আছে। তারপরে হলো মেল, এটা আমাদের মনে হয় একটু স্লাইড আছে ভালো, হ্যাঁ, এই যে সিস্টেম ওয়াইজ, হ্যাঁ, লিম্ফয়েড সিস্টেমে কিন্তু এটা নেক্রোসিস করে এবং লিম্ফোমা, লিম্ফোমা বা অ্যাকিউট লিম্ফোসাইটিক লিউকেমিয়া করতে পারে, ঠিক আছে। আচ্ছা, অ্যাপ্লাস্টিক এনিমিয়া বা অ্যাপ্লাস্টিক বোন ম্যারো অ্যাপ্লাসিয়া, বোন ম্যারো অ্যাপ্লাসিয়া করতে পারে। অর্গান স্পেসিফিক ইনজুরি অফ দ্য রেডিয়েশন, অর্গান স্পেসিফিক ইনজুরি অফ দ্য রেডিয়েশন আমি বলছি। এক নম্বর হচ্ছে লিম্ফয়েড টিস্যুতে, এটা লিম্ফোসাইটের সেল ডিভিশনের উপরে হ্যাম্পার করে লিম্ফোসাইটিক লিউকেমিয়া করতে পারে, গেল। নাম্বার 2 আসেন, বোন ম্যারো ডিপ্রেশন বা বোন ম্যারো সাপ্রেশন করে অ্যাপ্লাস্টিক বোন ম্যারো অ্যাপ্লাসিয়া করতে পারে। আচ্ছা, থার্ড আসেন কি, ইয়াতে চোখে ভিশনে, ভিশনে কনজাংটিভা এবং স্ক্লেরাতে ইনফ্লামেটরি রিঅ্যাকশন ফলোড বাই ক্যাটারেক্ট হতে পারে। আচ্ছা, ডাইজেস্টিভ সিস্টেমে আপনার হেমোরেজ হতে পারে। আচ্ছা, রেডিয়েশনে নিউমোনাইটিস হতে পারে এবং লাংসে ফাইব্রোসিস হতে পারে। রেডিয়েশনে দ্বারা নিউমোনাইটিস এবং লাংসে ফাইব্রোসিস, এতটুকু বললেই হবে। মেল ফিমেল অর্গানগুলো কিন্তু কি বলা হচ্ছে, হাইলি রিপ্রোডাক্টিভ সিস্টেমগুলো হাইলি রেডিও সেন্সিটিভ, এই জন্য ইনফার্টিলিটি হতে পারে। তাহলে আমার কাছে মনে হয় হ্যাজার্ডস অফ রেডিয়েশন ইজ মোর দেন এনাফ। এইটা যদি আমি যদি আবার সাম আপ করি হ্যাজার্ডস অফ রেডিয়েশন, তাহলে এখানে আসবে, যদি অর্গান স্পেসিফিক আপনি বলেন, প্রথমে আপনি বলবেন যে অ্যাগ্রেসিভ রেডিয়েশন এক্সপোজারের জন্য অ্যাকিউট রেডিয়েশন সিনড্রোম বা অ্যাকিউট রেডিয়েশন সিনড্রোম হতে পারে, এটা হচ্ছে অ্যাকিউট। যেটা মোর কমনলি হয় সেটা হচ্ছে ডিলেড অর্গান স্পেসিফিক, লিম্ফয়েড টিস্যুর ওপরে লিম্ফোসাইটিক লিউকেমিয়া অ্যাজ এ হোল বোন ম্যারোতে সাপ্রেশন করে অ্যাপ্লাসিয়া, বোন ম্যারো সাপ্রেশন করতে পারে এবং ডিফারেন্ট টাইপস অফ লিউকেমিয়া হতে পারে। অর্গান স্পেসিফিক অর্গান অফ ভিশন, সেটা হচ্ছে যে ইনফ্লামেশন এবং কনজাংটিভাল ইনফ্লামেশন, স্ক্লেরাল ইনফ্লামেশন এবং পরবর্তীতে ক্যাটারেক্ট বা লস অফ ভিশনও হতে পারে। ডাইজেস্টিভ সিস্টেমে কি হতে পারে, এরোশনস হতে পারে, হেমোরেজ হতে পারে, বিভিন্ন ধরনের ফ্লুইড ইলেকট্রোলাইট লস হতে পারে। রেসপিরেটরি সিস্টেমে নিউমোনাইটিস হতে পারে, লাং ফাইব্রোসিস হতে পারে। মেল ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ওপরে যেহেতু এগুলো হাইলি সেন্সিটিভ, সুতরাং ইনফার্টিলিটি হতে পারে। ইনা শেষ, হুম, শেষ। আচ্ছা, এখন আমার মনে হয় আমরা এক্স রে মোটামুটি আমি যেই পয়েন্টগুলো টাচ করতে চেয়েছিলাম সেই পয়েন্টগুলো আমরা টাচ করে ফেলেছি অলরেডি। এখন আমি যেটাতে যাব সেটা হচ্ছে যে প্রেশার সোর, প্রেশার সোরের ওপরে কোয়েশ্চেন্স থাকে, বিশেষ করে গভর্নমেন্ট মেডিকেলগুলোতে যেহেতু প্রেশার সোরের কেস অনেক থাকে, যেখানে নিউরোসার্জারি নিউরোলজি ডিপার্টমেন্ট আছে, সেসব জায়গায় যেখানে আনকনসিয়াস পেশেন্ট স্ট্রোকের পেশেন্ট থাকে, সেখানে একটু বেডর বা প্রেশার সোরের রুগী থাকে এবং সেইখানে সার্জারি টিদের কিন্তু টেন্ডেন্সি আপনার থাকবে যে আপনি প্রেশার সোরের কোয়েশ্চেনগুলো ব্যাপারে আপনি বলতে পারেন কিনা। ওকে, এরপরে আমরা একটু করে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের বেশ অনেকগুলো কোয়েশ্চেন্স আছে, সেটাতে যাব। এই তো আজকে এই তিনটা যদি করে ফেলতে
আমি এর মধ্যে একটু বলতে চাই যে আপনাদের এখানে আসলে ভেরিয়াস টপিকস নিয়ে আমরা আলাপ করছি। তো তো যদি কারো বা কোনো গ্রুপ অফ স্টুডেন্টস যাদের যদি মনে হয় যে আমাদের এই টপিকটা একটু পড়ালে ভালো হয় বা এই টপিকগুলো একটু দেখিয়ে দিলে, যেহেতু এখন কিন্তু কোনোটাই আমার খুব যে আমার প্রিয় বা আমার স্পেশালিটি, যেমন রেডিওলজির এই টপিকগুলো, এগুলো আমাদের দেখা যায় যে কোয়েশ্চেন আসে, আমার আইডিয়া আছে যে রেগুলার এমবিবিএস পরীক্ষায় কোন ধরনের এই কোয়েশ্চেনগুলোর মধ্যে কতটুকু আপনাকে ধরবে বা কতটুকু বেশি আপনার দরকার নেই। তো আপনাদের যদি কোনো ভেরিয়াস বিভিন্ন টপিকস গুলো আপনাদের মনে হয় যে এই টপিকটা ম্যাডাম একটু পড়িয়ে দিয়েন বা একটু বলে দিয়েন, কমেন্ট সেকশনে দেখেন, আমি লিখে রেখেন, তাহলে আমি ইনশাল্লাহ চেষ্টা করব ওই পয়েন্টটা নেক্সট ক্লাসে টাচ করে যেতে। আচ্ছা, প্রেশার সোর। প্রেশার সোরের প্রথম কথা কি জানেন? প্রথম কোয়েশ্চেন, কতগুলো সিনোনিম বলো প্রেশার সোরের? প্রেশার সোর, বেড সোর, ডেকুবিটাস সোর বা ডেকুবিটাস আলসার। হলো না? চারটা এখানে ইয়ে করে দেওয়া আছে। তাহলে প্রেশার আলসার, প্রেশার সোর। সোর মানে উন্ড, ঠিক আছে? তাহলে সোর হচ্ছে যে কোনো একটা জায়গায় ব্যথা পেতে পেতে ঘা তৈরি হওয়া, এটাকে সোর বলে। তাহলে প্রেশার সোর, প্রেশার আলসার, ডেকুবিটাস আলসার, বেড সোর, এই চারটা সিনোনিম জিজ্ঞেস করলে ইনশাল্লাহ পারবেন। আচ্ছা, রিস্ক ফ্যাক্টর খুবই জিজ্ঞেস করা হয়। রিস্ক ফ্যাক্টর কতগুলো প্রেশার সোরের ফিক্সড কোয়েশ্চেন আছে। তো রিস্ক ফ্যাক্টরের মধ্যে একটা হচ্ছে ফ্রিকশন। এটা কিন্তু ওই যে রিস্ক ফ্যাক্টর, এটা না টিচার কি বলতে চাচ্ছে এটা ফলো করতে হবে। কারণ এখন যদি আপনাকে টিচার জিজ্ঞেস করতে চায় যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস, এবং আপনি যদি ফ্রিকশন বলেন তখন স্যার বলে যে না না এগুলো বলো না, তুমি মেডিকেল কন্ডিশন বলো, তখন কিন্তু আপনাকে আবার সুন্দর করে এজ, ডায়াবেটিস, হাইপারটেনশন এইসব কথাগুলো বলতে হবে, স্ট্রোকস। তাহলে আপনাকে কিন্তু অ্যামিকেবলি কোয়েশ্চেন বুঝতে হবে। আমি বারবার আপনাদেরকে এই কথাটাই বলি যে আপনারা কিন্তু প্রশ্নটা বুঝবেন, উত্তর দেবেন, এক। আর সেকেন্ডলি যদি প্রশ্ন না বোঝেন তাহলে উত্তর দেওয়া শুরু করবেন। আপনি কিছু একটা বলতে শুরু করলে অ্যাটলিস্ট আপনার টিচার বুঝবেন যে আপনি কিছু কনসেপশন আছে, হয়তো কোয়েশ্চেন বুঝতে পারছেন না, উইচ ইজ ওকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পড়াতে চলে যাই। যে ফ্রিকশন হতে পারে, হ্যাঁ, ফ্রিকশন সেটা হচ্ছে যে যখন একটা পেশেন্ট, স্ট্রোকের পেশেন্ট, সে যখন বেড রিডেন থাকে, তখন কি হয়, ওনাকে মুভমেন্ট করার সময় এক বেড থেকে আরেক বেডে, অথবা সাইড ফেরানোর সময় বা কাত করার সময়, বা হয়তো দেখা যাচ্ছে আনকনসিয়াস অবস্থায় একই পজিশনে 4 থেকে 6 ঘন্টা 8 ঘন্টা পার হয়ে গিয়েছে, কেউ ওনাকে মুভ করেনি, তাহলে কি হয়ে গেল? তাহলে ওই জায়গাতে একটা মানে ওই জায়গায় বোনস এবং বেডের মাঝখানে ওইখানের যে স্কিনটা, সেটা ব্লাড সার্কুলেশনটা হ্যাম্পার হয়। ব্লাড সার্কুলেশন হ্যাম্পার হলে ওখানে কি হয়? ইস্কিমিয়া হয়। আমরা জানি ইস্কিমিয়া একটা জায়গায় যদি হয় তাহলে কিন্তু সেখানে কি হয়, তখন ওখানে মেটাবলিজম কমে যায়। মেটাবলিজম কমে গেলে সেটা নেক্রোসিসের দিকে যেতে থাকে, টিস্যু ডেথের দিকে যেতে থাকে, যেটা মাইক্রোস্কোপিক ডেথ শুরু হয়ে যায়। মাইক্রোস্কোপিক ডেথ শুরু হওয়ার পরে টিস্যুগুলো কি হয়, ভায়াবিলিটি আস্তে আস্তে কমতে থাকে। এই যে ভায়াবিলিটি কমা অবস্থায়, ব্লাড সার্কুলেশন কমা অবস্থায় যদি স্ট্রোক করা থাকে, তাহলে স্ট্রোক থাকে, তাহলে কি হবে, ভেসেল গুলোতে কিন্তু নার্ভ সাপ্লাই নেই, তাহলে অটোনমিক সাপ্লাই না থাকার কারণে মাসেল গুলো ল্যাক্স হয়ে যাবে। এই সব ফ্যাক্টর গুলোর সময় যদি আমি পেশেন্টের মুভমেন্টে কোনো ফ্রিকশন করি, তার মানে এটা ঘষা দেই, তাহলে চামড়াটা ছিলে যাবে, তখন এটা কি করবে, এই উনটাকে এক স্টেপ আগিয়ে নিয়ে আসবে বা ইয়ে করবে। আচ্ছা, শিয়ার হচ্ছে আরেকটা জিনিস, যেটা হচ্ছে দুইটা সারফেসের মধ্যে যখন একটা জিনিস, মনে করেন যে আপনি রাস্তা পার হচ্ছেন, খেয়াল করলেন না, দাঁড়িয়ে গেলেন। হয় না যে অনেক গাড়ি আসতেছে, তখন আমাদের বলা হয় যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে যাবে। তো দাঁড়িয়ে গেলে দেখা গেলো এক সাইড থেকে আপনার একটা ট্রাক চলে গেল, আরেক সাইড থেকে একটা প্রাইভেট কার চলে গেল, মনে হলো যে দুই দিক থেকে একসাথে ডাবল মুভমেন্ট যখন হয়, তখন সেটাকে বলে শিয়ার। আর ফ্রিকশনে হচ্ছে যে আমি একটা জিনিস ফিক্সড, আরেকটা সারফেস আমাকে ঘষা দিয়ে গেল, সেটা হচ্ছে ফ্রিকশন। আমি মনে করি বুঝতে পারছেন আপনারা
যখন দুইটা সারফেস অ্যাজ এ হোল মুভ করে এবং মাঝখানে কোনো টিস্যু থাকে তখন সেটা হচ্ছে শিয়ার। আর যখন একটা সারফেস ফিক্স থাকে আরেকটা সারফেস ওটার উপরে থেকে ব্রাশ করে চলে যায় তখন সেটাকে বলা হয় কি ফ্রিকশন। তো ফ্রিকশন, শেয়ার এই ধরনের ফোর্স গুলো কিন্তু কি করে বেড সোরের জন্য খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আচ্ছা, এছাড়া ওই যে যেটা বললাম, যদি স্ট্রোক করে থাকে, প্যারালাইসিস পেশেন্ট হয়, তাহলে কি হবে? সেন্সেশন লস হওয়ার কারণে এবং পেশেন্ট হলো হিট, টেম্পারেচার, কোল্ড বা এ ধরনের কোনো ইনজুরি হলে বা পেইন বা কোনো ট্রমা, এগুলো যদি ইনজুরি হয় পেশেন্ট কিন্তু আমরা কি করি, আমাকে যদি এখন একটা আগুন ছ্যাঁকা লাগে আমি হাতটা সরিয়ে নেব, ঠিক আছে, বা আমি যদি একটা ব্যথা পাই তাহলে আমি সরে যাব। কিন্তু এই কাজটা কি কেন করি? কারণ আমি কিন্তু প্রোটেক্টিভ মেকানিজম। কিন্তু আমি যদি টেরই না পাই তাহলে আমার পিছনে দেখা যাচ্ছে আগুন লাগিয়ে দিল, আমার পিছনে কোনো সেন্সেশন নাই, তাহলে আমি কি কিছু করব? কিছুই করব না, কারণ আমার তো গরমও লাগছে না, আমার তো কোনো ব্যথাও পাচ্ছি না। তো ঠিক এই দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটে কার সাথে? স্ট্রোকের পেশেন্টদের সাথে। তো ওনারা টেম্পারেচার, পেইন, টেম্পারেচার বা এই ধরনের ট্রমা এগুলো বুঝতে পারেন না, ফলে কি করেন? ল্যাক অফ মেকানিক্যাল প্রোটেকশন এবং এর সাথে কি অল্টার্ড লেভেল অফ কনসাসনেস, পায়খানা হয়ে গেল, প্রস্রাব করে ফেললো, কিন্তু উনি টেরই পাইলেন না। তখন কি হয় যে স্টুল বা ফিকাল বা ইউরিনারি সয়েলিং এগুলো কি হয়, ভিজা স্যাঁতস্যাঁতে পরিবেশটা কি করে আরো উনটাকে তৈরি করতে, ঘাটাকে তৈরি করতে আরো হেল্প করে। তাহলে এই ফ্যাক্টর গুলোকে একটু মাথায় নিতে হবে। যদি আমার বেডসোরের কোয়েশ্চেন, যেটা আমি কার্ড কোয়েশ্চেনে 2-3টা পেলাম, এই কোয়েশ্চেন যদি আসে, এটা কিন্তু আমি আবার বলছি যে মেডিকেল কলেজ টু মেডিকেল কলেজ ভ্যারি করে। যদি আপনার কলেজের কোয়েশ্চেনে কার্ডে এই ধরনের কোয়েশ্চেন থাকে বেডসোরের, তাহলে আপনাকে ডেফিনেটলি এই শব্দগুলো বলতে হবে। এবং এখন গভর্নমেন্ট প্রাইভেট মেডিকেল কলেজে প্রচুর প্লাস্টিক সার্জন স্যার ম্যাডামরা কাজ করছেন, ফলে আপনাদের কিন্তু কষ্ট করে হলেও এই জিনিসগুলো রিয়ালাইজ করতে হবে, বুঝতে হবে, শিখতে হবে এমবিবিএস পরীক্ষার আগেই। আচ্ছা, অনেক কথা বলে ফেললাম, আবার একটু কাজের কথা বলি। হ্যাঁ, এই ফ্যাক্টরস গুলোর সাথে কিছু কোমরবিড মানে পেশেন্টের ফ্যাক্টরস আছে। পেশেন্টের ফ্যাক্টরস কেমন? যেমন কি ম্যালনিউট্রিশন। ম্যালনিউট্রিশনে আমাদের ব্যাপারগুলো কি কি পড়ছে? একটা হচ্ছে যে পেশেন্ট যদি এনিমিক হয়, পেশেন্ট যদি কি জিঙ্ক, আয়রন, মিনারেলস এগুলো শর্ট হয়, এবং তার থেকেও আগে যেটা হচ্ছে পেশেন্টের যদি টোটাল প্রোটিন, অ্যালবুমিন, ঠিক আছে, এগুলো যদি কম থাকে, তার মানে যদি প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন থাকে, যদি এনিমিয়া থাকে, যদি বিভিন্ন ধরনের মিনারেলস এর ডেফিসিয়েন্সি থাকে, তাহলে কিন্তু আমাদের উন্ড হিলিং হবে না। যদিও বা ছোট উন্ড হয়ে যায়, সেই উন্ডটা সহজে হিল হবে না। এই জন্য আমরা যখন দেখি ইয়াং কোনো পেশেন্টের সে বড় একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, 20 ইয়ার্স এর একটা মেল, ওর হলো যে 3 দিন হচ্ছে খুব ব্যথা ছিল, একটু নড়াচড়া করে নাই, একটা বেডসোর হয়েছে, কিন্তু সেই বেডসোরটা যেহেতু তার নিউট্রিশন এবং তার বডি স্ট্রেংথ এবং তার ইমিউনিটি ভালো থাকে, এজন্য করে ওর কিন্তু বেডসোরটা দ্রুত ভালো হয়। কিন্তু এর থেকেও কম ইনজুরি বা ট্রমার কারণে যদি কোনো একটা বয়স্ক, এল্ডারলি এবং হচ্ছে যে ডায়াবেটিক প্লাস পুয়ার নিউট্রিশন, ডিহাইড্রেটেড, ম্যালনারিশড একটা এজেড বয়স্ক মানুষের যদি এর থেকে কম বেডসোর, ছোট বেডসোরও হয়, তাহলেও এটা কি হয়, পুয়ার হিলিং বা এটা অ্যাগ্রাভেটটা করতে থাকে, ধুম 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 করে বড় হতে থাকে। ঠিক আছে, সেই জন্য আমাদের এই এই টার্মগুলো মনে রাখতে হবে। আমার মনে হয় আমি একটু সময় নিয়েই ফ্যাক্টরটা গুলো দেখলাম, এটা আপনারা একটু স্ক্রিনশট বা এগুলো নিয়ে নিতে পারেন। আচ্ছা, প্যাথোফিজিওলজি আমাদের কি কোয়েশ্চেনে আছে? কোয়েশ্চেনে মনে হয় ছিল। হ্যাঁ, হোয়াট ইজ প্রেশার সোর আমরা বলেছি, হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস বলেছি, জেনারেল প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট অফ প্রেশার সোর। ওকে, তাহলে আমরা জেনারেল প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট অফ প্রেশার সোরেই চলে যাব।
কমন সাইড হচ্ছে যে কোনো বনি প্রমিনেন্স যেখানে ওয়েট বেয়ারিং সারফেস। কমন সাইড জিজ্ঞেস করতে পারে, কমন সাইড ব্যাক অফ দ্য হেড অ্যান্ড ইয়ার। খুব কমন হচ্ছে স্যাক্রাল রিজিয়ন এবং বিভিন্ন ধরনের স্যাক্রাল প্রমিনেন্স, ইসচিয়াল, গ্রেটার ট্রকেন্টার। হ্যাঁ, এই জায়গাগুলো হচ্ছে যেহেতু সুপাইন পজিশনে আপনি চিন্তা করবেন যেখানে যেই পয়েন্টগুলোতে বনি প্রমিনেন্স এবং সাবকিউটেনিয়াস সারফেসের ইয়েতে আসে সেই জায়গাগুলো। স্টেজ আমরা পড়ব না। এটার আছে স্টেজ হচ্ছে 1 2 3 4। স্টেজ 1 এ যেটা হয় সেটা হচ্ছে শুধু ইরাইথিমা হবে, রেডনেস। স্টেজ 2 সেটাতে পুরো স্কিনটা লস হবে, পার্শিয়াল থিকনেস লস হবে এবং এতে কি হবে, ছোট ছোট ব্লিস্টার হবে। এটা ইজ অলমোস্ট লাইক আমাদের বার্নের মতো। স্টেজ 2 প্রেশার গেল, প্রেশার সোর। এই দেখেন স্টেজ 2 প্রেশার সোরে এই যে এপিডার্মিস লস হয়ে গিয়েছে। স্টেজ 3 যেখানে ফুল স্কিন লস হয়ে গিয়েছে। ফুল স্কিন লস হয়ে যাওয়া মানে ফ্যাট এক্সপোজড হয়ে যাওয়া, ঠিক আছে? ফুল স্কিন লস হয়ে যাওয়া মানে কি, ফ্যাট এক্সপোজড হয়ে যাওয়া। এই যে ফ্যাট এক্সপোজড হয়ে গিয়েছে, তার মানে স্কিন নাই। আর এখানে ওপরের যে ছবিটায় এখানে কিন্তু ডার্মিস দেখা যাচ্ছে, তার মানে পার্শিয়াল থিকনেস লস, তার মানে এটা স্টেজ 2। আর স্টেজ 1 এ শুধুমাত্র ইরাইথিমা লাল 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 হয়ে যাবে। স্টেজ 4 যেটা, সেখানে আইদার মাসেল অথবা বোনস অথবা টেন্ডন এগুলো এক্সপোজ হবে। ছবি এই যে এরকম, ঠিক আছে? এরকম একটা ছবি হবে। আচ্ছা, কমপ্লিকেশন, সেলুলাইটিস, ক্যান্সার, সেপসিসটা খুব বেশি হয়। আচ্ছা, প্রিভেনশনটার মেইন প্রিভেনশন হচ্ছে, আচ্ছা প্রিভেনশনটা খুব সংক্ষেপে বলি, ম্যানেজমেন্ট বলবো, কারণ এটার হলো প্রিভেনশনটা বেশি ইম্পর্টেন্ট। কেন আমরা চাই যে এটা না হোক? তো প্রিভেনশনের মধ্যে মেইন কথা যেটা আছে সেটা হচ্ছে পজিশন চেঞ্জ। নাম্বার 1 হচ্ছে পজিশন চেঞ্জ। পজিশন চেঞ্জ করতে হবে কি, আমি বলে দিচ্ছি, এত কিছু লাগবে না। এভরি 2 আওয়ারলি 2 ঘন্টা পর পর, 2 ঘন্টা পর পর ল্যাটারাল সুপাইন ল্যাটারাল সুপাইন ল্যাটারাল অল্টারনেটিভলি এভরি 2 আওয়ারলি অল্টারনেটিভলি ল্যাটারাল সুপাইন প্রন পজিশন করলে পরে পজিশন চেঞ্জ হবে। পজিশন চেঞ্জের শুধু করলে হবে না, সাথে ইনস্পেকশন বা সার্ভে করতে হবে। বলা হয় সার্ভে। সার্ভে করলে কি, সার্ভে আসে যখন হসপিটালে, সার্ভে আসে ওষুধের দোকানে বা বাজারে মার্কেটে সার্ভে হয় যখন, তখন তার মানে কি, খোঁজ করতে হবে। তাহলে খোঁজ কিভাবে করা হবে, যে আমাকে রুগীকে যখন ক্লিনিং করব তখন আমি ভালো মতো খুঁজে দেখবো। 10টা বেজে গিয়েছে আমাদের, আর 10-15 মিনিট। আচ্ছা, তারপরে হচ্ছে নিউট্রিশনটা তো আমাদেরকে মেনটেন করতে হবে, বললাম। টোটাল প্রোটিন, অ্যালবুমিন, ফ্লুইড, হিমোগ্লোবিন এগুলোর উপরে আমাদের ফোকাস করতে হবে এবং এগুলো চেক করতে হবে এবং সাথে সাথে এগুলো কারেকশন করতে হবে। এগুলো করলে পরে আমার বেডসোরের চান্সটা অনেক কমে যাবে। আচ্ছা, লাইফ স্টাইলের দরকার নেই। প্রেশার রিলিভিং ডিভাইস খুবই জরুরি, যেটা কিনা এয়ার ম্যাট্রেস, ওয়াটার ম্যাট্রেস এগুলো ব্যবহার করা। মনে রাখতে হবে, যদি আমাকে ম্যানেজমেন্ট বলে তাহলেও আমাদের প্রিভেনশনের এই কথাগুলোকে কিন্তু বলতে হবে। প্রিভেনশনে আমরা যেগুলো বলেছি সেটা হচ্ছে পজিশন চেঞ্জ, রেগুলার সার্ভে বা স্কিন ইন্সপেকশন, নিউট্রিশন এবং প্রেশার রিলিভিং ডিভাইস। এই কথাগুলো কিন্তু আমাকে ম্যানেজমেন্ট মানে প্রিভেনশনটাও এই ম্যানেজমেন্টের একটা ইম্পর্টেন্ট পার্ট। ওকে, ট্রিটমেন্টের আবার দেখেন চেঞ্জিং পজিশন আসলো, তারপরে হচ্ছে আপনি ইয়েটা বলবেন, যে কি বলে, এয়ার ম্যাট্রেসের কথাটা বলবেন বা প্রেশার রিলিভিং ডিভাইস বলবেন। আচ্ছা, সেকেন্ডলি বললেন ওটা। থার্ডলি এটার সাথে কি আরো সাপোর্ট সারফেস, যেমন হচ্ছে যে কি করব আমরা, ওই যে কুশন, প্যাডস, ম্যাট্রেস এগুলো যেখানে যেখানে যতটুকু সম্ভব আমরা পেশেন্টকে বালিশ দিয়ে বা ছোট ছোট এয়ার কুশন দিয়ে, বা আমাদের দেশে যেটা কাস্টমাইজ করা হয় যে গ্লাভসের মধ্যে একটু বাতাস ভরে ছোট ছোট, যারা আইসিইউতে অ্যাক্সেস আছে তারা খেয়াল করবেন যে আইসিইউতে কিন্তু এই কাজটা করা হয়। ছোট ছোট গ্লাভসের ভেতরে অল্প করে বাতাস ভরে
ওটাকে সফট একটা এয়ার কুশনের মতো ব্যবহার করা হয়। বাইরের দেশে কিছু কাস্টমাইজড এয়ার কুশনও ব্যবহার হয়। তো এই জিনিসগুলো আমরা করতে পারি সাপোর্ট হিসেবে। আচ্ছা, এয়ার ম্যাট্রেসের ছবি দেওয়া আছে। ক্লিনিং, পেশেন্টের ওই যে বললাম সয়েলিং বা ডেফিকেশন বা কন্ট্রোল অফ কন্টিনেন্সও করতে হবে। পেশেন্টের উন্ডটাকে ক্লিন করতে হবে, উন্ডের যত্ন নিতে হবে। উন্ডের যত্ন সব জায়গায় অ্যাজ এ হোল একরকম। কিরকম? সেটা হচ্ছে নাম্বার 1 রেগুলার ড্রেসিং, নাম্বার 2 হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক, রেগুলার ড্রেসিং অ্যান্ড ডেব্রাইডমেন্ট, রেগুলার ড্রেসিং অ্যান্ড ডেব্রাইডমেন্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে যে থার্ড কথা যেটা ইউজ অফ অ্যাপ্লিকেশন অফ বা ইউজ অফ অ্যান্টিবায়োটিক অ্যাকর্ডিং টু দ্য culture and sensitivity report. According to the SWOP culture and sensitivity report, we have to keep ইউজ করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক। তারপরে থার্ডলি যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে অ্যাভয়েড, সেক্ষেত্রে রেগুলার ড্রেসিং, যাতে করে আমার উনটা সোকড হয়ে ব্যান্ডেজ সোকড হয়ে সয়েলিং না হয় আর আশেপাশের সারফেসে, এবং প্রেশার রিলিফ, উন্ডের উপরে প্রেশার দিয়ে রুগীকে শুয়ে থাকতে পারবে না, প্রেশার রিলিফ। তাহলে এই 4-5টা কথা আমরা বললাম উন্ডের জন্য, এটা বলতে হবে। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে কন্ট্রোল অফ দ্য কন্টিনেন্স, ইনকন্টিনেন্সের কন্ট্রোল কিভাবে নিতে পারি? ফর ইউরিনারি ইনকন্টিনেন্স যদি থাকে তাহলে আমরা প্রলংড ক্যাথেটারাইজেশন করব, এবং এই ক্যাথেটারাইজেশন কি দিয়ে করব? সিলিকন ক্যাথেটার ইউজ করব। যদি আমার পেশেন্টের মানে ফিকাল ইনকন্টিনেন্স থাকে তাহলে সেটাকে কারেকশন করতে হবে, যদি লুজ মোশনস থাকে তাহলে ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স করতে হবে। আর যদি আমরা পেশেন্টকে শুধু ডায়পার পরায় শোয়া রেখে দেবো না, আমরা ওটাকে রেগুলারলি চেক করব এবং সয়েলিং অ্যাভয়েড করব। আচ্ছা, এর ছাড়া এগুলো হচ্ছে এগুলো তো বললাম, হেলদি ডায়েট, এডুকেটিং কেয়ার গিভার, এই কথাগুলো। আচ্ছা, এরপরে একদম সার্জিক্যালের মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে যে ক্লোজার অফ দ্য উন্ড। ক্লোজার অফ দ্য উন্ডের মধ্যে 3টা কথা আপনারা শিখে নেন। নাম্বার 1 রেগুলার ড্রেসিং অ্যান্ড ফলোড বাই রেগুলার ড্রেসিং। আচ্ছা, উন্ডের রেগুলার ড্রেসিং করলাম, করে উন্ডটাকে আমি ইনফেকশন ফ্রি করলাম। এরপরে আমরা 3টা কাজ করতে পারি। নাম্বার 1 নেগেটিভ প্রেশার উন্ড থেরাপি, নেগেটিভ প্রেশার উন্ড থেরাপি অর ভ্যাক, VAC, ভ্যাক হচ্ছে ভ্যাকুয়াম এক্সট্রাকশন থেরাপি। এই ভ্যাক থেরাপি বা নেগেটিভ প্রেশার উন্ড থেরাপির মাধ্যমে আমরা প্রেশার সোরকে গ্রাজুয়ালি উন্ড কন্ট্রাকচার করায় ছোট করতে পারি। নাম্বার 1। নাম্বার 2, আমরা ক্লোজার অফ দ্য উন্ড বাই ভেরিয়াস প্লাস্টিক সার্জিক্যাল টেকনিক। জাস্ট এতটুকুই আপনার জন্য এনাফ, ভেরিয়াস প্লাস্টিক সার্জিক্যাল টেকনিক। তো আপনাকে জিজ্ঞেস করতে পারে কি, বা ভালো স্টুডেন্টরা যদি জানতে চান যে ম্যাডাম কি, তাহলে প্লাস্টিক সার্জিক্যাল প্রসিডিওরের মধ্যে 2টা প্রসিডিওরের নাম মনে রাখবেন। একটা হচ্ছে রোটেশন অ্যান্ড অ্যাডভান্সমেন্ট, রোটেশন অ্যান্ড অ্যাডভান্সমেন্ট, আরেকটা হচ্ছে কি ফ্ল্যাপ ক্লোজার। রোটেশন অ্যান্ড অ্যাডভান্সমেন্ট, আরেকটা বলবেন ফ্ল্যাপ ক্লোজার। বাস এই দুটো শব্দ জানলেই মোর দেন না, আপনার আর দরকার নেই। থার্ড যেটা, সেটা এখানে লেখা আছে হাইপারবেরিক অক্সিজেন থেরাপি। হাইপারবেরিক অক্সিজেন থেরাপিতে যেটা হয়, আমাদের এয়ারে যেই অক্সিজেনের নর্মালি যে কনসেন্ট্রেশন থাকে তার থেকে অনেক বেশি হাই ফ্লো অক্সিজেনের কনসেন্ট্রেশনে হিমোগ্লোবিনের অক্সিজেন স্যাচুরেশন বেড়ে যায়, অক্সিজেন অনেক বেশি ক্যারি করতে পারে, এবং সেটা উন্ডে ডেলিভারি করলে পরে উন্ডে কি হয়, অক্সিজেন যদি সাপ্লাই বেড়ে যায় তাহলে মেটাবলিজম ভালো হয়, হিলিং খুবই প্রোপাগেট করে। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, হাইপারবেরিক অক্সিজেন থেরাপি বাংলাদেশে এর আগে ছিল না, কিন্তু বর্তমানে আছে। সুতরাং আপনাকে এটা জানলে ভালো। হ্যাঁ, খুব ভালো মার্কস পাওয়ার জন্য, অনার্স মার্ক পাওয়ার জন্য এই ধরনের শব্দ বলতে পারলে খুব ভালো। তাহলে যদি প্রেশার সোরের কথা আসে তাহলে 3টা কথা আমি বললাম। একদম ট্রিটমেন্টের মধ্যে একটা বলবো ভ্যাক থেরাপি, সেকেন্ড বলবো হচ্ছে প্লাস্টিক সার্জিক্যাল টেকনিকের মাধ্যমে উন্ড ক্লোজার, থার্ড বলবো হাইপারবেরিক অক্সিজেন থেরাপি। ও আচ্ছা, তাহলে এই গেল কিন্তু প্রেশার সোর বা প্রেশার সোর শেষ। আমার কাছে আমি তো চেয়েছিলাম যে খুব
আরেকটা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন আপনাদের পড়াতে। এখন কি করা যায়? আমার মনে হয় আজকের জন্য থাকুক। যদি পসিবল হয় তাহলে আমরা এই সপ্তাহতেই আমরা আরেকটা ক্লাস নিই। আজকে তো মাত্র সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতির মধ্যে আমি তাহলে জানিয়ে দেব। তাহলে আমরা এই সপ্তাহে যদি আরেকটা ক্লাস করি, তাহলে পরে আরো কিছু ইম্পোর্টেন্ট টপিক আমরা কভার করে ফেলতে পারবো। পরবর্তীতে যখন দেখবেন পরের দিকে কোয়েশ্চেন যাবেন তখন শুধু রিপিট হবে, রিপিট হবে। হ্যাঁ, পড়তে হবে, কোয়েশ্চেন গুলো গুছাইতে হবে এবং একটু রিভাইজ করতে হবে। ভালো থাকবেন সবাই। আজকে যেহেতু 10টা 10 বেজে গিয়েছে, আমি আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই পড়াশোনা করবেন। করোনার কিন্তু সেকেন্ড ওয়েভ শুরু হচ্ছে। সো বি কেয়ারফুল। সবাই মাস্ক ইউজ করবেন এবং নিজের কেয়ার রাখবেন। আসি, আল্লাহ হাফেজ।